আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না ভাই। মানে এই ডায়লগটা জানি কার ছিল। রাজনীতিতে তোলপাড় সৃষ্টি করে দিবে জামাত এনসিপি। রাজনীতি উত্তাল হয়ে উঠবে, সংসদ উত্তাল হয়ে উঠবে, রাজপথ উত্তাল হয়ে উঠবে, এটা অনিবার্য। এখন পুরো জাতির দৃষ্টি জামাতের দিকে। দর্শক আরেক দফা বোমা ফাটালেন ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত সাখাওয়াত হোসেন। দর্শক বলছিলাম ব্রিগেডিয়ার সাখাওয়াত হোসেন, এই লোকের আপনি মুখ বন্ধ করে রাখতে পারবেন না। উনি সত্য বলবেনই, উনার কাছে যেটা সত্য সেটা সত্য হিসেবে প্রকাশ পাবে। হয়তো অন্তর্বর্তীকালীন সরকারের আমলে কোনো একটা চাপে ফেলে কিংবা যে কারণে তাকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে সরিয়ে দেওয়া হলো, তাকে হয়তো জোর করে মবের ভয় দেখিয়ে কিংবা ফ্যাসিস্টের দোসর সাজিয়ে দেওয়ার ভয় দেখিয়ে উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করিয়ে নিয়েছেন। এবং তিনি সাক্ষাৎকারে এটাও বলেছেন যে তিনি পদত্যাগ করতে চেয়েছেন, তিনি থাকতে চাননি। প্রফেসর ইউনূস তাকে জোর করে রেখেছেন। তারেক রহমান ক্ষমতা গ্রহণের পরপরই হাসনাত সার্জিসদের মতো জুলাই আন্দোলনের বিপ্লবী নেতাদের, ছাত্র তরুণ নেতারা যারা জাতীয় নাগরিক পার্টির নেতা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা কিংবা আরো নানা রকম মঞ্চ, ঐক্য, অ্যালায়েন্স গড়ে নেতৃত্ব দিয়ে আসছেন 2024-এর 5ই আগস্টের পর থেকে এবং সারা বাংলাদেশটা একরকমের দাবড়ে বেড়াচ্ছেন, তাদের ইচ্ছায় পরিচালনা করছেন। তারেক রহমান অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে করেছেন ক্ষমতা গ্রহণের সাথে সাথে এদেরকে এই ইঙ্গিতটা বুঝিয়ে দেওয়া যে অন্তর্বর্তী সরকারের মতো, ইউনূস সরকারের মতো কোনো বাড়তি আশকারা তিনি এই তরুণ নেতাদের দেবেন না। রাজনীতিতে তোলপাড় সৃষ্টি করে দিবে জামাত এনসিপি। রাজনীতি উত্তাল হয়ে উঠবে, সংসদ উত্তাল হয়ে উঠবে, রাজপথ উত্তাল হয়ে উঠবে, এটা অনিবার্য। এখন পুরো জাতির দৃষ্টি জামাতের দিকে। জামাত ছাড়া অন্য কেউ তো আর রাজপথ উত্তাল করতে আসবে না বা পারবে না। জামাত ছাড়া অন্য কেউ তো আর সংসদ উত্তাল করতে পারবে না বা আসবে না। ইট ডিপেন্ডস অন জামাত ইসলামী। জামাত ইসলামী কোঅপারেশন নীতিতে আছে, নো ডিস্টার্ব আন্ডারস্ট্যান্ডিং আছে, যে জামাতের উপর বিএনপি নির্যাতন করবে না, বিএনপি সরকারকেও অযাচিতভাবে জামাত ইরিটেট করবে না, এরকম একটা আন্ডারস্ট্যান্ডিং আছে। আমার মনে হয় এই আন্ডারস্ট্যান্ডিং বেশি দিন থাকবে না। বিএনপি এমন পথে পা দিবে, কারণ বিএনপির খাসলত, ভোট চুরি বিএনপির খাসলত, কারচুপি বিএনপির খাসলত। বিএনপির ইতিহাস মাগুরার উপনির্বাচন করার ইতিহাস, বিএনপির ইতিহাস তত্ত্বাবধায়ক সরকারের বিরোধিতা করার ইতিহাস, বিএনপির ইতিহাস রাতের আধারে বিচারপতিদের বয়স বাড়িয়ে নিজেদের পছন্দের সিসি নিয়োগ করার ইতিহাস, বিএনপির ইতিহাস লক্ষ কোটি ভুয়া ভোটার তালিকা তৈরি করার ইতিহাস। অতএব বিএনপি ভুল পথে পা বাড়াবে, এটা অনিবার্য। যার ফলে জামাত এনসিপি রাজপথে নামতে বাধ্য হবে, এটা অনিবার্য। অলরেডি সেই আলামত পাওয়া গেছে, সেই ইঙ্গিত কিন্তু নেতারা ক্লিয়ারলি দিচ্ছেন যে সংসদে সমাধান না হলে আমরা রাজপথে নাম। সংসদে সমাধান হবে এটা ফাও কথা। সংসদে সমাধান হওয়ার কোনো সম্ভাবনা বা চান্স নেই। সংসদে উত্তেজনা হবে, ওয়াকআউট হবে, জামাত এনসিপির এমপিরা চিৎকার করে প্রতিবাদ করবে, কিন্তু দিন শেষে পাশ হবে বিএনপি যা চাইবে তা। কারণ যে কোনো বিল পাশ করানোর মতো প্রয়োজনের অতিরিক্ত মেজরিটি সংসদে বিএনপি আছে। অতএব এখানে বিরোধী দলের উপর বিএনপি মোটেও ধারা নয়। অতএব সংসদে সমাধান হবে না। আমি মূলত কথা বলছি জুলাই সনদ এবং সংস্কার বাস্তবায়ন নিয়ে এবং আরো নানান বিষয় নিয়ে। দেখবেন যে রাজনীতি উত্তাল হয়ে হচ্ছে, এই যে পুলিশ হত্যার তদন্ত, এটা নিয়ে আরো নানান বিষয় নিয়ে রাজনীতিতে তীব্র উত্তেজনা সৃষ্টি হবে। সংসদে এটা সমাধান হবে না, কিন্তু সংসদে উত্তাল থাকবে। এরপরে জামাত এনসিপি রাজপথে নামবে। নাহিদ ইসলাম এটাই বলেছেন, সংসদে সংস্কার না হলে রাজপথে লড়াই। আমি যেটা দেখতে পাচ্ছি বাংলাদেশের ভবিষ্যৎ রাজপথেই নিহিত আছে। রাজপথের লড়াই হচ্ছে আসল লড়াই। সংসদের লড়াইয়ের উপর আস্থা রাখার কোনো সুযোগ নেই, কারণ সংসদ এটা একটা অসম সংসদ, আনপ্যারালাল সংসদ, যেখানে বিরোধী দলের কোনো কার্যকর শক্তি আসলে নেই কোনো বিল ঠেকিয়ে দেওয়ার। তবে হ্যাঁ, উচ্চকক্ষ, এখন উচ্চকক্ষকে যদি যথেষ্ট পাওয়ার দেওয়া হয় এবং উচ্চকক্ষে যদি যেহেতু পিয়ার হবে, পিয়ারের কারণে উচ্চকক্ষে কিন্তু ব্যালেন্স হবে। উচ্চকক্ষে বিএনপি কখনোই ব্রুট মেজরিটি পাবে না। অতএব সংবিধান রিলেটেড বা গুরুত্বপূর্ণ বিল যদি উচ্চকক্ষের উপর নির্ভর করে যে উচ্চকক্ষে পাস হতে হবে, উচ্চকক্ষে কিন্তু যেহেতু একটা ব্যালেন্স থাকবে, ওখানে আটকে দিতে পারবে। সেই উচ্চকক্ষের সুবিধা এটি বিএনপি দিবে কিনা এটিতে সন্দেহ, উচ্চকক্ষ তারা কায়েম করবে কিনা এটিতে সন্দেহ, বা উচ্চকক্ষে পিয়ার বাস্তবায়ন করবে কিনা এটাই তো সন্দেহ। অতএব আমি দেখতে পাচ্ছি যে আমাদের লড়াই জনগণের লড়াই, জুলাই সনদ এবং সংস্কার বাস্তবায়নের লড়াই, রাজপথের লড়াই। সংসদের উপর তেমন আশা করা যাবে না। তবে সংসদের প্রতিনিধিত্ব থাকলে তাদের জন্য রাজপথে লড়াই করতে সুবিধা হয়, সংসদে কথা বলা যায় এবং পুরো জাতি এই সংসদ দেখে, জনমতকে প্রভাবিত করা যায়, জনগণকে রাজপথে নামতে উদ্বুদ্ধ করা যায় এবং রাজপথে নামার গ্রাউন্ড তৈরি হয়। এই যে সংসদে ব্যর্থ হয়েছি আমরা, যার ফলে এখন রাজপথে নেমেছি। তো দর্শক, এই যে পুলিশ হত্যার যে বিষয়টা, এটা নিয়েও কি হবে? বিএনপি যেহেতু ভারতের সাথে গোপন চুক্তি করে, আওয়ামী লীগের সাথে চুক্তি করে ক্ষমতা এসেছে, যার ফলে পুলিশ হত্যার তদন্ত করে বিচার করতে তারা চাইবে, সমন্বয়কদের ফাঁসি দিতে বা তাদের গ্রেপ্তার করতে চাইবে। কিন্তু যদি জোরালো আন্দোলন হয়, তখন বলবে যে না না, এই তদন্ত তো আমরা সমন্বয়কদের বা আন্দোলনকারীদের বিচারের জন্য করিনি, পুলিশ হত্যার সুনির্দিষ্ট তালিকা করা দরকার। যারা চাকরি করার জন্য জাস্ট হত্যাকাণ্ডের শিকার হয়েছে, তাদের পরিবারকে কিছু ক্ষয়ক্ষতি পূরণ দেওয়া দরকার, জাস্ট এই কারণে আমরা তদন্ত করেছি। এখানে সমন্বয়কদের বিচার টিচার করার উদ্দেশ্য আমাদের না। আন্দোলন হলে বলবে এটা, আর আন্দোলন না হলে চুপচাপ হলে তখন সমন্বয়কদের গ্রেপ্তার করা শুরু করবে। বিএনপির উদ্দেশ্য বা বিএনপির ধরন এটাই। তো দর্শক, এক্ষেত্রে রাজপথ ছাড়া কোনো উপায় আমি দেখছি না। ভারতের কথা, এই পুলিশ হত্যা বিচার করতে বিএনপি বাধ্য। আবার বিএনপি নিজেরাও মনে করছে
তাদেরকে যদি ক্ষমতায় টিকে থাকতে হয় তাহলে পুলিশকে অনেক এম্পাওয়ার করতে হবে। পুলিশকে এম্পাওয়ার করতে হলে অতীতে তারা যে মার খেয়েছে তার বিচার করে এক্সাম্পল সেট করতে হবে। নইলে পুলিশ আগ্রাসী হতে পারবে না, বিরোধীদের উপর রাজপথের আন্দোলনের বিরুদ্ধে মারমুখী হতে পারবে না। আর মারমুখী হতে না পারলে, বল প্রয়োগ করতে না পারলে বিএনপি টিকে থাকতে পারবে না। এ কারণেও বিএনপি পুলিশ হত্যার বিচার করতে চাইবে। তার মানে বিএনপির কাছে ক্ষমতা টিকে থাকা, ভারতকে খুশি করা, এগুলোই হচ্ছে মূল। জুলাই সনদ, জুলাই বিপ্লব, সংস্কার এগুলো কিছুই না। এই জন্য রাজপথ অনিবার্য। কিছুদিন পরে আপনারা টের পাবেন রাজনীতি উত্তাল হয়ে উঠবে। পুলিশ হত্যার বিচার প্রসঙ্গে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, মীমাংসিত বিষয় নিয়ে বিতর্ক তৈরি করা হলে জনগণ রাস্তায় নামতে বাধ্য হবে। এর মানে জুলাই সনদ যেটা, ওটা মীমাংসিত, কিন্তু বিএনপি যে সেটা অস্বীকার করছে, এটা তো আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি। যেমন জুলাই সনদ অনুযায়ী সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে বিএনপিরা শপথ নেয়নি। এর মানে মীমাংসিত বিষয় বিএনপি সরাসরি মুনাফিকি করছে, গাদ্দারি করছে, এতে কোনো সন্দেহ নাই। জুলাই গণঅভ্যুত্থান সময় পুলিশ হত্যার বিচারের প্রসঙ্গে নাহিদ ইসলাম বলেন, একটা কথা শোনা যাচ্ছে যে পুলিশ হত্যার তদন্ত নাকি আবার করা হবে। জুলাই গণঅভ্যুত্থানের সময় সেই যুদ্ধ পরিস্থিতি যদি বিচার নিশ্চিত করতে হয়, তো অবশ্যই আগে যারা জুলাই গণঅভ্যুত্থানে জুলাই যোদ্ধা যারা আহত হয়েছে, শহীদ হয়েছে, তাদের বিচার আগে নিশ্চিত করতে হবে। এটা আগে নিশ্চিত করে না, ওটা একটা বিপ্লব। ওইখানে অবশ্যই যারা পুলিশ হত্যা করেছে তাদের দায় মুক্তি দিতে হবে, কোনো বিচার না, এটা ফাও কথা। ওখানে আন্দোলনটাই তো ছিল এটা, এবং পুলিশ হত্যা করেছে বলেই তো আন্দোলন সফল হয়েছে, নইলে কি আন্দোলন সফল হতো? ওটা তো কোনো গণতান্ত্রিক আন্দোলন ছিল না, ওটা ছিল একটা বিপ্লবী আন্দোলন। অতএব এটাকে দায় মুক্তি দিতে হবে, এটা নিশ্চিত। কোনো শর্তের মাধ্যমে দায় মুক্তি না, আনকন্ডিশনাল দায় মুক্তি দিতে হবে, এটাই হচ্ছে চূড়ান্ত কথা। তবে ওই পুলিশে, গণহত্যাকারী পুলিশ যারা হত্যাকাণ্ডে শিকার হয়েছে, ওদের মরণোত্তর বিচার করতে হবে। যেগুলোকে জয় বাংলা করে দেওয়া হয়েছে ওদের বিরুদ্ধে আবার ফাঁসির রায় ঘোষণা করতে হবে, মরণোত্তর ফাঁসির রায়। প্রয়োজনে এটা করতে হবে, জনগণকে এভাবে সোচ্চার হতে হবে। এটা ভারতের গভীর ষড়যন্ত্র, তাদের হেজিমনি কন্টেইন করার জন্য, যে পুলিশ হত্যার বিচার করা। বিএনপি সেই ফাঁদে পা দিচ্ছে। তা আন্দোলন করতে পারলে তখন বিএনপি শুরু করে যাবে, তখন বলবে যে না, আমরা একটু ক্ষতিপূরণ দেওয়ার জন্য এটা করছি। ভোট ইঞ্জিনিয়ারিং কিছু বিষয়ে বর্তমান সরকার বিগত আওয়ামী লীগ সরকারের মতোই আচরণ করেছে অভিযোগ করে তিনি বলেন, বাংলাদেশে নতুন কোনো স্বৈরতন্ত্রের উত্থান আমরা করতে দেব না। উত্থান ঘটতে হলে আমাদের জীবনের উপর দিয়ে সেটা হতে হবে, সংস্কার প্রক্রিয়া বাস্তবায়ন হতেই হবে। যদি সংসদে না হয়, সেই লড়াই রাজপথে করাবে। আমরা সেই লড়াই রাজপথে করাতে চাই না। আমরা চাই মানুষ ভোট দিয়েছে, সেরকম ফলাফল হয়েছে, আমরা সেটা আপাতকালীন অ্যাকসেপ্ট করে সংসদে গিয়েছি। সংসদে আলাপ আলোচনার মাধ্যমে আমরা এগুলো সংসদে আলাপ আলোচনার মাধ্যমে সমাধান হবে না। এবং এনসিপির অন্যান্য নেতারা যে প্রোগ্রামে নাহিদ ইসলামী বক্তব্য দিয়েছেন, সেখানকার প্রোগ্রামেও সবার কথা একটাই, যে রাজপথেই সমাধান হতে হবে। এবং বিএনপির আচার আচরণে মনে হচ্ছে যে বিএনপির কপালে রাজপথের ডলা আছে। সংসদে এমনি এমনি বিএনপি পূর্বের কমিটমেন্ট রক্ষা করবে না। বিএনপি মুনাফিকি করা শুরু করেছে এবং মুনাফিকি করবে। দর্শক, আরেক দফা বোমা ফাটালেন ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত সাখাওয়াত হোসেন। তিনি ছিলেন অন্তর্বর্তীকালীন সরকারের একজন উপদেষ্টা। তাকে প্রথমে স্বরাষ্ট্র উপদেষ্টা করেন ইউনূস, পরে 7 দিনের মাথায় তাকে স্বরাষ্ট্র উপদেষ্টার পদ থেকে সরিয়ে করা হয় নৌ পরিবহন উপদেষ্টা। এবং তিনি সম্প্রতি তারেক রহমানের বন্ধু মামুন ভাইয়ের চ্যানেল 1 একটা ইন্টারভিউ দিয়েছেন, এবং সেখানে তিনি বলতে গেলে বোমা ফাটিয়েছেন। বোমা বললেও কম বলা হবে। এবং তিনি অনেক বিষয়ে পুঙ্খানুপুঙ্খরূপে বলেছেন, যেগুলো কিন্তু আমরা এর আগেও অনেকবার বলেছিলাম। আমরা যে সঠিক ছিলাম এটা তিনি আবারও কনফার্ম করলেন। আমি একটু পড়ে শোনাই, এটা কিন্তু পড়তে পড়তে চমক আছে। হ্যাঁ, ভিডিও দিলে তো কপিরাইট আসবে, এজন্য আমি পড়ে শোনাই। মুখ খুললেন অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা সাখাওয়াত হোসেন। তিনি বললেন যে ইউনূসের উপদেষ্টা পরিষদের একটা কিচেন ক্যাবিনেট ছিল, কিন্তু তিনি সেই ক্যাবিনেটের সদস্য ছিলেন না। সেখানে কি আলোচনা হতো তা তাকে জানানো হতো না। সদস্যরা ছিলেন ইউনূসের নিকটজন। কিচেন ক্যাবিনেট, আমি তো আগেই বলেছি যে এই সরকারের ভিতরে একটা গুপ্ত সরকার আছে, এটা কিন্তু আমি অনেকবার বলেছিলাম। খলিলুর রহমান, আদিলুর রহমান, তারপরে ফয়জুল কবির, রেজন হাসান, এরা ছিল এই কিচেন ক্যাবিনেটের অন্তর্ভুক্ত। তারাই সব ডিসিশন নিত। অন্যান্য উপদেষ্টা যারা আছে, যেমন ফরিদ আক্তার, বিধান রঞ্জন রায়, মানে কারোর সঙ্গে কোনো পরামর্শ করতো না। এরা এই কিচেন ক্যাবিনেট, এরা একটা জায়গায় বসে, সন্ধ্যার পরটা বাসায় বসে তারা, এবং বাইরে থেকে আরো লোকজন আসতো, ওই যে ছোট গ্রুপ টুপের আসতো, এসে তারা পরামর্শ করতো। এবং সাখাওয়াত হোসেন বলেছেন যে দেশটা ছিল অগ্নিগর্ভের মধ্যে, উপদেষ্টাদের কেউ আমাকে ডাকেওনি, আমার সঙ্গে কনসাল্ট করার কোনো প্রয়োজন বোধ করেনি। সেখানে কি হতো আমি জানি না, হয়তো আমি ওদের মনোভাবের লোক ছিলাম না। আমি যে তাদের সঙ্গে একমত হতে পারবো না, এটা তারা ধরে নিয়েই তারা আমাকে ডাকেনি। এবং যারাই কাজ করছে তারা তো চিহ্নিত। আমি শুধু নাম শুনেছি যে তারা আমার কলিগ ছিলেন। চ্যানেল 1 এর সঙ্গে ইন্টারভিউতে তিনি কথা বলেছিলেন। তারপর তিনি কিভাবে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এলেন, সেখান থেকে তাকে কিভাবে চলে যেতে হলো, এসব বিষয়ে তিনি বলেছেন। এবং তিনি বলেছেন যে আইন শৃঙ্খলা পরিস্থিতি ছিল খুবই নাজুক। পুলিশের অবস্থা এমনই হয়েছিল যে তারা বের হতে চাচ্ছিল না। তাদের কিছু দাবি দেওয়া ছিল, আমি তাদের সঙ্গে কথা বললাম। তাদের কথায় কিছু থানা লুট হয়ে গেছে, অনেক থানায় আগুন লাগানো হয়েছে, আইন শৃঙ্খলা পরিস্থিতি নাজুক, পুলিশের অবস্থা এমন যে তারা ঘর থেকে বেরোতে যাচ্ছে না। পরে অনেক কথাবার্তা বলে পুলিশকে আনা হলো, ট্রাফিক পুলিশকে আনা হলো, কাজ শুরু করলাম, পুলিশের দাবি দেওয়া নিয়ে কথা বললাম। এবং প্রায় 4000 রাইফেল লুট হয়ে গেছে। আমি থাকতে থাকতে কিছু রিকভার হলো। যতটুকু জেনেছি 1000 খানেকের বেশি রাইফেল পিস্তল লুটেড অবস্থায় আছে, যেটা আমি মনে করি বর্তমান সরকারের জন্য মারাত্মক হতে পারে। এবং এর মধ্যে আমাকে সরিয়ে দেওয়া হলো। কেন সরানো হলো এই প্রশ্ন উত্তরে তিনি বলেন যে আমি হয়তো এমন কিছু কথা বলেছিলাম, যে তিনি বলেছিলেন যে আওয়ামী লীগের পুনর্বাসনের কথা বলেছিলেন সেই সময়। এটা অনেকে ভালোভাবে নেয়নি। তখন এনসিপি বিদ্রোহ করেছিল যে এটা একজন উপদেষ্টা হয়ে তিনি এই নতুন সরকার গঠনের কয়েকদিনের মাথায় তিনি কিভাবে বলেন যে আওয়ামী লীগের পুনর্বাসনের কথা। তো এটা স্বীকার করছেন তিনি বলেছেন যে আমি এমন কথা বলেছি যেটা হয়তো আমার বলা সঠিক হয়নি, কিন্তু এখন তো দেখতেছি যে ওই আওয়ামী লীগের পুনর্বাসন চলতেছে, মুক্তি পাচ্ছে। এখন ওই সময় আমি বলছি এটা দোষ হয়ে গেছে, আমাকে সরিয়ে দিয়েছে। আমি চেয়েছি আমি পদত্যাগ করবো। ইউনূস বলে যে না, খারাপ দেখা যায়, আপনি তার চেয়ে নৌ পরিবহন মন্ত্রণালয়ের দায়িত্বটা নেন। সবচেয়ে বড় কথা হচ্ছে যে সবসময় আওয়ামী লীগ বলে যে সাখাওয়াত হোসেন নাকি বলেছিলেন যে 7.62 রাইফেল তো পুলিশের কাছে থাকার কথা না।
তাহলে এই 7.62 রাইফেল দিয়ে কারা গুলি করলো? এটা কিন্তু শেখ হাসিনা সহ আওয়ামী লীগের সবাই বলে, সাকওয়াত সাহেবের রেফারেন্স দিয়ে। সাকওয়াত সাহেব এটা বলেছিলেন, সুতরাং আমরা মারিনি। এই 7.62 রাইফেল দিয়ে, চাইনিজ রাইফেল দিয়ে কারা গুলি করছে আমরা জানি না। মূলত এই ছাত্র জনতাকে মারার জন্য যে 1,500 মানুষ মারা গেছে, এটা আসলে তৃতীয় কোনো পক্ষের কাজ, এবং এর পিছনে আছে জামাত শিবির টিবির, এগুলো বলে আর কি, আওয়ামী লীগ বলে এগুলি। তো সাকওয়াত সাহেব প্রশ্ন করলে তিনি বলেছেন যে যদি আপনি পুরোটা দেখেন তাহলে দেখবেন আমি গিয়েছিলাম আনসারদের দেখতে, ওদেরও গুলি মেরেছে অনেকে, আনসারদেরকে গুলি মেরেছে। আমি যে ভিডিওগুলো দেখলাম সেখানে লুঙ্গি পরা, গেঞ্জি পরা, হেলমেট লাগানো, হাতে পুলিশের রাইফেল, দ্যাট ইজ পুলিশের কাছে 7.62 চাইনিজ রাইফেল টাইপ 39 আছে। মানে বুলেটটা হচ্ছে 39। এটা খুবই মারাত্মক অস্ত্র, যেটা সাধারণত যুদ্ধক্ষেত্রে ব্যবহৃত হয়। এটাকে আমরা নিষিদ্ধ বলি, কিন্তু পুলিশকে রাইফেলগুলো দেওয়া হয়েছে। কবে দেওয়া হয়েছে আমি ঠিক জানি না, আমার ইচ্ছা ছিল এটা নিয়ে ইনকোয়ারি করার। এই রাইফেল তো পুলিশের পাওয়ার কথা না, কিন্তু কিভাবে রাইফেল পুলিশের কাছে এলো? তখন প্রস্তাবক বলল আপনি কি ইনকোয়ারি করেছিলেন? সাকওয়াত সাহেব বলল না, আমি তো ছিলাম না, ইনকোয়ারি করবো কোত্থেকে? এর পেছনের ব্যাকগ্রাউন্ড কাউকে জিজ্ঞেস করিনি। আমার কাছে এমন এমন ছবি আছে যে সন্দেহজনক। তারা কারা? এদের চেহারা, এদের গঠন কিন্তু আমাদের মতো না। মনে হচ্ছিল এরা বহিরাগত। আমাদের দেশে অনেক স্নাইপার আছে, স্নাইপার বলতে ওই যে অনেক লম্বা বন্দুক যদি অনেক দূর থেকে মারা যায়। আমাদের দেশে স্নাইপার আছে, পুলিশের কাছে আছে, সেনাবাহিনীর কাছে আছে, কিন্তু এই লোকগুলো লুঙ্গি গেঞ্জি পরা, কিন্তু এরা তো অহরহ একদম প্রশিক্ষিত। কয়েকজনকে দেখলাম আবার হেলিকপ্টার ওঠানো হচ্ছে, তাদের চেহারা তো আমাদের মতো না। দর্শক, এই 4 আগস্ট, 5ই আগস্ট ঢাকার বিভিন্ন বিল্ডিং থেকে প্রচুর লোকজনকে শেখ হাসিনা সরকার হেলিকপ্টারে করে সরিয়ে নিয়েছে। এখন হেলিকপ্টারে করে সরিয়ে নিবে। এখন প্রশ্ন হচ্ছে, তারা যদি জামাতের লোকই হয় তাহলে হেলিকপ্টার আসলো কোথেকে? জামাতে তো হেলিকপ্টার নাই। তারা যদি এনসিপির লোক হয়, হেলিকপ্টার কোথেকে আসলো? হেলিকপ্টার তো নাই। কাজেই সরকারের পক্ষ থেকে এইসব লোকগুলিকে হেলিকপ্টারে করে সরিয়ে নেওয়া হয়েছে, এবং যেটা সাকওয়াত সাহেব বলতেছেন। এবং যখন এই যে এই ধরনের রাস্তাঘাটে ছাত্র জনতা ঘেরাও করলো, আন্দোলন করলো, তখন কোথেকে যেন বুলেট এসে ঝাঁঝরা করে দিল। এগুলো বিল্ডিং থেকে স্নাইপার দিয়ে এগুলো গুলি করা হয়েছে, এবং সেই স্নাইপার গুলো আমাদের দেশের না। সাকওয়াত সাহেবের মতে এদের কথাবার্তা, এদের শারীরিক গঠন আমার দেশের লোকের সঙ্গে যায় না। এবং সাকওয়াত সাহেব পুলিশের কাছেও দেখেছেন 7.62 রাইফেল, আবার ওই লুঙ্গি গেঞ্জি মাথায় গামছা বান্ধা লোকের কাছে দেখেছেন 7.62 রাইফেল। তার মানে এই 7.62 রাইফেলটা আসলে সরকার অনেককে বিতরণ করেছেন, ছাত্রলীগ, যুবলীগ। এবং সাকওয়াত সাহেব যেটা বলে থাকেন যে আমাদের মতো না, আমাদের মতো দেখতে না। হয়তো অন্য কোনো দেশের কেউ এসে সরকারকে সহযোগিতা করার জন্য পুলিশের পাশাপাশি তারা কাজগুলো করেছে, এবং তারা বিভিন্ন উঁচু উঁচু বিল্ডিং অবস্থা নিয়েছে। যখন এর অবস্থা খারাপ, তাদেরকে হেলিকপ্টারে করে উদ্ধার করে নিয়ে গেছে। একটা ভিডিও নিশ্চয়ই দেখেছেন আপনারা, যে একটা বিল্ডিং এর উপর হেলিকপ্টার নামছে, সেখানে ধুতি পরা, লুঙ্গি পরা অনেক লোক উঠতেছে হেলিকপ্টারে, অনেকগুলো। এরা কারা? এছাড়া অনেক ভিডিও আছে। একটা দেখলাম যে অনেকগুলো ভারতীয় মতো দেখতে, তারা বিমান বন্দরের দিকে দৌড়াচ্ছে। কেন দৌড়াচ্ছে? এই ধরনের অনেক প্রশ্নের কিন্তু কোনো উত্তর নাই। সাকওয়াত সাহেব চেষ্টা করেছিলেন, তিনি পারেননি। এবং এই 7.62 রাইফেল পুলিশের কাছে কিভাবে এলো? সাকওয়াত সাহেব হয়তো, আমি জানি না জানেন কিনা, ডেইলি স্টার অনুসন্ধান করেছে, দেখেছে যে শেখ হাসিনা এই রাইফেলগুলো পুলিশের জন্য কিনেছিলেন 2022 সালে এবং 23 সালে। তিনি বুঝেছিলেন যে 24 সালের নির্বাচন কিন্তু যেটা সহজ হবে না, যদি আন্দোলন করবে। এই জন্য আন্দোলন হতে তিনি চায়না থেকে এই 7.62 রাইফেল কিনেছেন। এবং তিনি মেশিন গানও কিনেছেন, যে মেশিন গান ওই জাসেন এমন গোল, খালি ঘুরে আর বের হয়, মানে একসঙ্গে প্রায় 50টা বুলেট বের হয়। এটা দুজন চালানো লাগে, একজন গুলি করে আরেকজন গুলি ভরে, একজন চালানো যায় না। সেই মেশিন গানও শেখ হাসিনা এই পুলিশের জন্য করেছিলেন। এবং যখন দেখেন যে আর আন্দোলন হতে পারছেন না, তখন তিনি গণহারে এই চাইনিজ রাইফেল 7.62 তিনি পুলিশের মাঝে, ছাত্রলীগ, যুবলীগের মাঝে, আবার কোন কোন দেশের আমি জানি না, কোন এজেন্ট সবাইকে এভাবে বিলিয়ে দিয়েছিলেন। এবং যেটা সাকওয়াত সাহেবের কথা আজকে পরিষ্কার। এখন সাকওয়াত সাহেব বলেছিলেন যে 7.62 রাইফেল তো পুলিশের কাছে থাকার কথা না, এটা কিভাবে এলো? কারণ আমরা অসংখ্য ভিডিও দেখেছি, হাজার হাজার ভিডিওতে দেখা গেছে যে পুলিশ 7.62 রাইফেল দিয়ে গুলি করতেছে। আওয়ামী লীগ বলতেছে সাকওয়াত সাহেবের উদ্ধৃতি দিয়ে, সাকওয়াত সাহেব বলছেন পুলিশের কাছে তো 7.62 রাইফেল থাকার কথা না, কিন্তু পরে আর এটা বলে না যে তাহলে রাইফেল কোথেকে এলো, যেটা আমরা দেখলাম। এটা নিয়ে কিন্তু দর্শক একটা বিশাল একটা ইনকোয়ারি করা প্রয়োজন। সাকওয়াত সাহেব যে কথা বলেছেন, যে তিনি স্পষ্ট বলছেন চ্যানেল ওয়ানে, তিনি স্পষ্ট দেখেছেন যে লুঙ্গি পরা, গেঞ্জি পরা, মাথায় গামছা বান্ধা, হাতে 7.62 রাইফেল গুলি করতেছে বিভিন্ন বিল্ডিং এর ছাদে মাদে। এদেরকে আবার হেলিকপ্টারে করে নিয়ে নেওয়া হয়েছে। কারা তারা? তাদের উদ্দেশ্য ছিল কি? আমরা প্রচুর দেখেছি যে রাজীব কাউন্সিলর, আলামিন কাউন্সিলর, আওয়ামী লীগের কাউন্সিলর, যে সিটি কর্পোরেশনের, তারা ছাদের উপর থেকে গুলি করতেছে, মারতেছে। প্রচুর দেখেছি আমরা। কাজে এইসব ইনকোয়ারিটা আসলে হওয়া প্রয়োজন ছিল। আমি জানি না সরকার কেন করেনি। এরপরে তিনি আরো চুক্তি মুক্তি, আমেরিকার সঙ্গে চুক্তি বা বিভিন্ন দেশের সঙ্গে চুক্তি নিয়ে কথাবার্তা বলেছেন। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে যে একটা গণ আন্দোলন হলো, সেই গণ আন্দোলনে পুলিশ নামলো, সেনাবাহিনী নামলো, বিডিআর নামলো, র্যাব নামলো, হেলিকপ্টার থেকে গুলি করা হলো, ঢাকা শহরের যে উঁচু উঁচু বিল্ডিং গুলো, এইসব বিল্ডিং এর অলিতে গলিতে স্নাইপার রাইফেল দিয়ে পাখির মতো গুলি করে হত্যা করা হলো। কিন্তু ইউনূস সরকার 1.5 বছর ছিল, তারা তো ইনকোয়ারি করতে পারতো। সাকওয়াত সাহেব ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা, 7 দিনের মতো ছিলেন তিনি। তিনি নিজে বলেছেন যে এই গুলিগুলো এলোপাথারি করা হয়েছে, এমনকি ছাত্ররা মারা গেছে, এমনকি আনসারের গায়েও লেগেছে। এবং এইসব রাইফেলের যে কার্তুসগুলো এত বড় বড়, এগুলো যার গায়ে লাগে তার বাঁচার কোনো সম্ভাবনা থাকে না। এবং এগুলো দিয়ে এলোপাথারি গুলি করা হয়েছে। কারা গুলি করেছে? পুলিশ গুলি করেছে, এবং কিছু লোক গুলি করেছে যারা দেখতে আমাদের মতো না। সাকওয়াত সাহেবের নিজের কথা, আপনারা চ্যানেল ওয়ানে গিয়ে ইউটিউব চ্যানেল দেখতে পারেন আপনারা। কাজে এগুলোরও ইনকোয়ারি করতে হবে, টিকিয়ে রাখার জন্য। কারা এই 7.62 রাইফেল যেগুলো সেনাবাহিনী ব্যবহার করে? ও একটা কথা বলি, এই 7.62 রাইফেল চালান যখন চট্টগ্রাম বন্দরে আসে, এটা ডেইলি স্টারে বলেছিল, তখন এগুলো সেনাবাহিনীর নাম দিয়ে খালাস করা হয়। খালাস করার পরে তারপরে এগুলো নেওয়া হয় পুলিশের হেডকোয়ার্টারে, সেখানে এগুলি পুলিশের নামে বরাদ্দ দেওয়া হয়। অথচ আমদানি করা হয়েছিল কিন্তু সেনাবাহিনীর নাম করে। তাহলে যেই 7.62 রাইফেল ভয়ঙ্কর যুদ্ধক্ষেত্রে ব্যবহৃত হয়, সেই 7.62 রাইফেল শেখ হাসিনা তুলে দিল পুলিশের হাতে, নিজের দেশের মানুষকে মারার জন্য। এবং সঙ্গে আরো এমন কিছু লোক দিয়ে দিল
লুঙ্গি পরা, গেঞ্জি পরা, গামছা পরা দেখতে আমাদের মতো না। এবং সাকাত কি বলেছিলেন যে লুঙ্গি গামছা পরা ঠিক আছে, কিন্তু তারা খুবই প্রশিক্ষিত, তাদের গুলি চালানোর স্টাইল সবকিছুতে মনে হয় যে তারা খুবই প্রশিক্ষিত। তাহলে তারা কারা? এই তদন্তটা আসলে হওয়া উচিত ছিল। এখন ইউনূস সরকার চলে গিয়েছে, তারেক রহমান সরকার আসছে, আমি জানি না এই তদন্ত হবে কিনা, মনে হয় হবে না, কিন্তু এই প্রশ্নটা রয়েই যাবে যে বাংলাদেশি পুলিশ, আর্মি, ছাত্রলীগ, যুবলীগ, র্যাব, বিজিবি এরা গুলি করে তো মেরেছেই, কিন্তু সঙ্গে আরো কারা ছিল? কারা ছিল তারা, যারা এই লুঙ্গি গেঞ্জি পরা, যাদের মাথায় গামছা বান্ধা, যারা ধুতি পরা, যারা সাধারণ পোশাক পরা, যারা বড় বড় বিল্ডিং গুলোর উপরে উঠে বড় বড় স্নাইপার দিয়ে নির্বিচারে গুলি করে মেরেছে ছাত্র জনতাকে? এইসব উত্তর মনে হয় আসলে আর কোনোদিনই পাওয়া যাবে না। দর্শক, বলছিলাম ব্রিগেডিয়ার সাখাওয়াত হোসেন, এই লোকের আপনি মুখ বন্ধ করে রাখতে পারবেন না। উনি সত্য বলবেনই, উনার কাছে যেটা সত্য সেটা সত্য হিসেবে প্রকাশ পাবে। হয়তো অন্তর্বর্তীকালীন সরকারের আমলে কোনো একটা চাপে ফেলে কিংবা যে কারণে তাকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে সরিয়ে দেওয়া হলো, তাকে হয়তো জোর করে মবের ভয় দেখিয়ে কিংবা ফ্যাসিস্টের দোসর সাজিয়ে দেওয়ার ভয় দেখিয়ে উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করিয়ে নিয়েছেন। এবং তিনি সাক্ষাৎকারে এটাও বলেছেন যে তিনি পদত্যাগ করতে চেয়েছেন, তিনি থাকতে চাননি। প্রফেসর ইউনূস তাকে জোর করে রেখেছেন। তিনি বলেছেন যে 8 দিনের মাথায় যদি এরকম একটা পরিবর্তন হয়, পুরো সরকারের ভাবমূর্তি নষ্ট হয়ে যাবে। অথচ ব্রিগেডিয়ার সাখাওয়াতকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে সরিয়ে দেওয়ার ফলেই যে সরকারের ভাবমূর্তি শেষ হয়ে গিয়েছিল, পরবর্তীতে যাকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আনা হয়েছিল তাকে দিয়ে যে কিছু হয়নি এবং ছাগল দিয়ে যে হাল চাষ হয় না, সেটা প্রমাণিত হয়েছে। এই ব্যাপারগুলোর পরে আমরা মূলত অপেক্ষাই করছিলাম যে ব্রিগেডিয়ার সাখাওয়াত হোসেন কবে মুখ খুলেন। অবশেষে তিনি মুখ খুলে ফেলেছেন। কি বলছেন তিনি? চ্যানেলের এই শিরোনামটা দেখলেই বুঝতে পারবেন। সেখানে বলা হচ্ছে, অন্তর্বর্তী সরকারের বড় সিদ্ধান্ত ক্যাবিনেটে নয়, বাইরে নেওয়া হতো। এম সাখাওয়াত। চিন্তা করা যায়, কিচেন ক্যাবিনেট, নিরাপত্তা সংকট, নির্বাচন ও বিদেশি প্রভাব নিয়ে খোলামেলা সব কথা বলেছেন। তার মধ্যে তিনি খুবই গুরুত্বপূর্ণ যে কথা বলেছেন সেটা হচ্ছে যে এই 18 মাসে যত বড় সিদ্ধান্ত হয়েছে একটিও উপদেষ্টা পরিষদের অর্থাৎ ক্যাবিনেট মিটিংয়ে হয়নি। অর্থাৎ প্রফেসর ইউনূসের নিজের পছন্দের একটা বলয় ছিল, একটা ছোট ক্যাবিনেট ছিল, একটা কিচেন ক্যাবিনেট ছিল, এবং সেই ক্যাবিনেটে উপদেষ্টা পরিষদের বাইরের রাজনৈতিক অঙ্গনের কেউ থাকলেও অবাক হওয়ার কিছু থাকবে না। কিন্তু ব্রিগেডিয়ার সাখাওয়াত কি তাদের নাম বলে দিলেন? চলুন একটু খবরের ভেতরে ঢোকা যাক। সরকারের বড় বড় সিদ্ধান্ত ক্যাবিনেটে নয়, বরং ক্যাবিনেটের বাইরে নেওয়া হতো বলে জানিয়েছেন ব্রিগেডিয়ার সাখাওয়াত হোসেন। তিনি বলেন, যারা ভিন্নমত পোষণ করতেন, অর্থাৎ প্রফেসর ইউনূসের সঙ্গে যারা দ্বিমত করতেন, তাদের মতামত সাধারণত ছোটোখাটো বিষয়ে সীমাবদ্ধ থাকতো। অর্থাৎ যারা ভিন্নমত পোষণ করতেন, যারা জি হুজুর জি স্যার না করতেন না, তাদেরকে মিটিংয়ে নিয়ে বড় ক্যাবিনেট মিটিংয়ে কোনো বড় সিদ্ধান্ত হতো না। তাদেরকে মাইনাস করে ছোট মিটিংয়ে, অন্য কোনোখানে মিটিংয়ে সিদ্ধান্ত নিয়ে সেই সিদ্ধান্ত বাস্তবায়ন করা হতো। এটা একটা ভয়ঙ্কর অভিযোগ, এবং একমাত্র এই একটা অভিযোগেই প্রফেসর ইউনূসের সরকার ফেঁসে যেতে পারেন। অন্তর্বর্তী সরকারের দায়িত্ব ছাড়ার পর একটি বেসরকারি টেলিভিশনে এই কথা বলেছেন তিনি। সাখাওয়াত হোসেন বলেছেন, আমরা যারা দ্বিমত করেছি সেগুলো ছোটোখাটো বিষয় ছিল, যেমন সূচি বাদ দেওয়া ইত্যাদি। দুর্ভাগ্যজনকভাবে বড় সিদ্ধান্তগুলো ক্যাবিনেটে হতো না, এগুলো ক্যাবিনেটের বাইরে আলোচনা হতো, সেখান থেকেই সিদ্ধান্ত আসতো। তিনি বলেন, সব সরকারেরই একটি কিচেন ক্যাবিনেট থাকে, এমন মন্তব্য তিনি শুনেছেন। হ্যাঁ, অর্থাৎ উপদেষ্টা পরিষদ থেকে এমন কথা বলা হয়েছে যে সব সরকারেরই একটা ছোট ক্যাবিনেট, কিচেন ক্যাবিনেট থাকে প্রধানমন্ত্রীর নেতৃত্বে কিংবা প্রধান উপদেষ্টার নেতৃত্বে। সেই ছোট সার্কেলে মূল সিদ্ধান্তটা হয়, তারপরে সিদ্ধান্তটা বড় সার্কেলে জানিয়ে দেওয়া হয়। এটা তারা বলার চেষ্টা করেছেন। তবে সেখানে কারা ছিলেন তা তিনি জানাননি, নামগুলো তিনি বলেননি। কিন্তু আমরা তো বোধহয় টের পাই যে সেই কিচেন ক্যাবিনেটে কারা ছিলেন। কিচেন ক্যাবিনেটে প্রফেসর ইউনূসের সঙ্গে কারা ছিলেন একটু ভাবুন তো। নিশ্চিত করেই সেখানে আসিফ নজরুল ছিলেন, নিশ্চিত করেই সেখানে রিজওয়ানা হাসান ছিলেন, নিশ্চিত করেই সেখানে আদিলুর রহমানই তার নাম, তিনি ছিলেন। নিশ্চিত করেই আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ছিলেন, নিশ্চিত করেই মাহফুজ আলম ছিলেন, নিশ্চিত করেই একটা সময় পর্যন্ত নাহিদ ইসলাম ছিলেন। এর বাইরেও 2-1 ছিলেন, যার মধ্যে ফাউজুল কবির খান সম্ভবত অন্যতম। এই যে ছোট ক্যাবিনেট, অর্থাৎ ব্রিগেডিয়ার সাখাওয়াত এই সাক্ষাৎকারে পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন যে তাকে অ্যাভয়েড করা হয়েছে পুরো আমলেই। তাকে পাত্তা দেওয়া হয়নি, কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত তার সঙ্গে আলোচনা করা হয়নি, তাকে জানানো হয়নি। আমেরিকার সঙ্গে চুক্তি, করিডোর দেওয়া, এটা করা ওটা করা, কোনো কিছুই তার সঙ্গে আলোচনা করা হয়নি। কোনো সিদ্ধান্তই তাকে নিয়ে আলোচনা হয়নি। তিনি যে মিটিংয়ে ছিলেন সেই মিটিংয়ে এরকম কোনো বড় আলোচনা হয়নি। তিনি আরও বলেছেন, হয়তো ওই মনোভাবের লোক আমি ছিলাম না, অর্থাৎ প্রফেসর ইউনূসকে জি স্যার বলা মনোভাবের লোক আমি না। তারা ধরে নিয়েছে আমি তাদের সঙ্গে একমত হতে পারবো না। যারা এসব করেছে তারা পরিচিত, আমি শুধু নাম শুনেছি, তারা আমার সহকর্মী ছিলেন। তিনি নামগুলো বলেননি, তিনি বলছেন তারা আমার সহকর্মী ছিলেন, তারা আমার পরিচিত, আমি তাদের নাম শুনেছি, কিন্তু তিনি নামগুলো বলেননি। তিনি নাম না বললেও নামগুলো আমার মনে হয় যে অপ্রকাশিত থাকবে না, কিংবা নামগুলো বুঝতে মানুষের অসুবিধা হবে না। গতকালকেই ফাউজুল কবির খান, এই কিচেন ক্যাবিনেটের অন্যতম প্রভাবশালী সম্ভবত তিনিও, তার আমন্ত্রণে ফাউজুল কবির খানের সরকারি বাসভবনে এই কিচেন ক্যাবিনেটের একটা বড় অংশকে হাস্যোজ্জ্বল অবস্থায় বিভিন্ন ছবিতে দেখা গেছে। যদিও সেই আয়োজনে ব্রিগেডিয়ার সাখাওয়াতকেও দাওয়াত দেওয়া হয়েছিল, তিনিও ছিলেন, কিচেন ক্যাবিনেটের বাইরেও কেউ ছিলেন। তবে সেই কিচেন ক্যাবিনেটের একটা অংশকে বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় দেখা গেছে
আন্তরিকভাবে অন্তরঙ্গ মুহূর্তে আলোচনা করতে এরকম দৃশ্যও আমরা সাবেক প্রধান উপদেষ্টার সাবেক প্রেস সচিব শফিকুল আলমের শেয়ার করা 22টি ছবিতে একটু হলেও টের পেয়েছে। ব্রিগেডিয়ার শাখাওয়াত যে অভিযোগ করেছেন কিচেন ক্যাবিনেট, অর্থাৎ তাদের কয়েকজনকে বাইরে রেখে প্রফেসর ইউনুসকে যারা জি স্যার করেছেন সেই সদস্যদের নিয়ে যে মিনি ক্যাবিনেট এবং তার সঙ্গে কোনো রাজনৈতিক দলের সম্পৃক্ততা ছিল কিনা, তাদের তৈরি করা রাজনৈতিক দলের সম্পৃক্ততা ছিল কিনা, এই প্রশ্নের সমাধানগুলোও বোধহয় এখন খুব প্রয়োজন। হবে কি সমাধান জানা যাবে? ব্রিগেডিয়ার শাখাওয়াত আরও পরিষ্কার করে কি আরও অনেক কিছু খোলাসা করবেন? আমি নিশ্চিত যে ব্রিগেডিয়ার শাখাওয়াত এই একজন যদি খালি মুখ খোলা শুরু যেভাবে করেছেন এটা যদি অব্যাহত রাখেন তাহলে প্রফেসর ইউনুসের সরকারের সমস্ত কেলেঙ্কারির ইতিহাস বেরিয়ে আসবে। দর্শক, আপনার মতামত কি জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।